বিজনেস স্ট্যাটিস্টিক্স এর আমাদের একটা অধ্যায় আছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। এই অধ্যায়টির উপর আমরা বিস্তারিত ক্লাস করেছি। আমরা আজকে শিখব কিভাবে স্বল্প সময়ে আমরা এফ ডিস্ট্রিবিউশন টেবিলের ব্যবহার করতে পারি। অর্থাৎ তোমরা সবাই জানো যে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স এর এই অঙ্কগুলো সলভ করার পর আমাদের একটি মন্তব্য দিতে হয়। ঠিক যেমন আমরা আমাদের রেগুলার ক্লাসে প্রবলেম 1 করেছিলাম এবং এখানে এখানে আমাদের একদম অঙ্কের শেষ পর্যায়ে গিয়ে একটা মন্তব্য দিতে হয়েছে যে এখানে কি আমরা নাল হাইপোথিসিসকে সমর্থন করি, নাকি আমরা এখানে অল্টারনেটিভ হাইপোথিসিসকে সমর্থন করি। এই মন্তব্যটি খুবই খুবই জরুরি। এই অঙ্কের মূল উত্তরই হলো এই মন্তব্য। পুরো অঙ্ক ঠিক আছে কিন্তু মন্তব্য ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি আর মার্কস পাবে না। হতে পারে তুমি আংশিক নম্বর পেতে পারো, সেটাও আহ, পুরোপুরি আমরা শিওর না, ঠিক আছে। ডিসিশন মেকিং কিংবা ডিসিশনটা দেখানো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টারটা সলভ করার সময়। তো এখানে প্রত্যেকটা অঙ্কে আমাদের ডিসিশন মেক করতে হয়। আমি তোমাদের আগের যে রেগুলার ব্যাচের ক্লাসগুলো আছে সেখানে এই এফ টেবিল ব্যবহার করার আগ পর্যন্ত পূর্ব পর্যন্ত তোমাদের ধারণা দিয়েছিলাম। আজকে আমি খুবই কম সময়ে তোমাদেরকে এটা এক্সপ্লেন করব যে কিভাবে আমরা এই এফ ডিস্ট্রিবিউশন টেবিলটার ব্যবহার করতে পারি এবং সেই টেবিল ব্যবহার করে কিভাবে আমরা এক লাইনে মন্তব্য দিতে পারি। অর্থাৎ পুরো অঙ্কটা তুমি শিখে গেছো, তোমার শুধু মন্তব্যটা গিয়ে সমস্যা হচ্ছে। মন্তব্যটা দিতে গিয়ে তুমি বুঝতে পারছো না কিভাবে এই নম্বরগুলো আমরা এই এফ ডিস্ট্রিবিউশন টেবিল ব্যবহার করে নির্ণয় করব। এফ ডিস্ট্রিবিউশন টেবিলে অনেকগুলো মান দেয়া থাকে, তোমাদের পরিসংখ্যান বইয়ের একদম শেষ পর্যায়ে এগুলো তোমরা পাবে। কিন্তু পরীক্ষার সময় এগুলো সব মুখস্থ করা সম্ভব নয়। সে সময় তোমরা তোমাদের ডিপার্টমেন্টের পরিসংখ্যানের যে শিক্ষক রয়েছেন তার অনুমতি নিয়ে ফাইনাল পরীক্ষায় এই পেপারটা তোমরা নিতে পারবে। আমরাও আমাদের সময় এই পেপারটা নিয়ে গিয়েছিলাম এবং এখানে অবশ্যই সিগনেচার থাকতে হবে শিক্ষকের, এবং যিনি তোমাদের পরীক্ষায় গার্ড দিবেন কিংবা যারা গার্ড দিবেন তাদের অনুমতি নিয়ে তোমাকে এটা পরীক্ষার হলে ব্যবহার করতে হবে। যদি অনুমতি ছাড়া তুমি এটি তোমার পরীক্ষার হলে নিয়ে যাও সেক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে পারো। এবং অবশ্যই পরিসংখ্যানের শিক্ষকের পরামর্শ নিয়েই তোমাকে এই পৃষ্ঠাটি নিতে হবে। তোমরা চাইলে সিআর এর মাধ্যমে একটা পেপারে সিগনেচার নিয়ে বাকি সবাই তার কাছ থেকে বা ফটোকপির দোকান থেকে কালেক্ট করে নিতে পারো। আমরা এভাবেই করেছিলাম। এখানে এই টেবিলের প্রতিটি মান আমাদের মনে রাখা সম্ভব না। আমাদের পরীক্ষায় যদি 0.05 থাকে, অর্থাৎ তোমরা জানো যে একটা পার্সেন্টেজ উল্লেখ থাকবে, আমাদের যে ডিগ্রি অফ মিস্টেক অথবা ভুলের যে পরিমাণ সেটার একটা পার্সেন্ট থাকে। এই অঙ্ক যারা আগের ক্লাসগুলোতে করেছো তোমরা জানো। সেখান থেকে তোমার পরীক্ষার প্রশ্নে যদি 0.05 দেয়া থাকে আর তোমার এখানে যদি ডিগ্রি অফ ফ্রিডমে তোমার এখানে এসএসবি বরাবর 2 আসে উত্তর, এবং তোমার রেসিডেন্টের রেজাল্ট যদি 12 হয়, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে এখানে তোমার লব হলো 2 এবং হর হলো 12। তোমার লব এখানে হলো 2 এবং হর হলো 12, অর্থাৎ তোমার ডিনমিনেটর হলো হর 12 আর নিউমারেটর বা লব হলো 2। এই 2 আর 12 ব্যবহার করে তোমাকে এখানে অ্যান্সার খুঁজতে হবে যেটা দিয়ে তুমি একটা মন্তব্যে যাবে। তাহলে আমাদের লব হলো 2 আর হর হলো 12। আমরা এখান থেকে দেখব যে আমাদের এই যে ডিনমিনেটর ডিগ্রি অফ ফ্রিডম একটা ক্লু দেয়া থাকবে এখানে, এবং নিউমারেটর আমাদের যে লব সেটা এই বরাবর আছে। তাহলে আমরা আমাদের হর আর লব বরাবর কি খুঁজবো? লব বরাবর খুঁজবো 2 এবং হর বরাবর খুঁজবো 12। তাহলে লব বরাবর আমি এখানে খুঁজে নিলাম এই 2 আর এই বরাবর আমি খুঁজে নিলাম 12। তাহলে আমার এই 12 বরাবর 2 নম্বর যে রেজাল্ট আছে সেটি হলো এই সারিতে, দ্বিতীয় সারিতে, এবং 12 বরাবর এটা লব এবং হর বরাবর 2 আর 12 বরাবর অর্থাৎ 2 আর 12 বরাবর সেটা হলো 3.885। অর্থাৎ আমি যদি বলি 3.9 অথবা 3.89, আমাদের এখানে রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে 3.89। অর্থাৎ আমার এখানে রেজাল্ট এসেছে 5 দশমিক সাপোজ 4-3, এবং আমার শীট যেটা আছে অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর যে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স এর যে একটা ফলাফল অলরেডি দেয়া আছে সেখানে বলা হচ্ছে 3.89 রেজাল্ট। আমরা এই দুটার মধ্যে পার্থক্য করে দেখব যে আমাদের রেজাল্টই এই আমাদের যে পৃষ্ঠা থেকে আমরা ফলাফলটি নিয়েছি এটার থেকে বড়। সুতরাং এখানে আমাদেরকে নাল হাইপোথেসিস রিজেক্ট করতে হবে। অর্থাৎ এই যে দুটো ফলাফল আমাদের পরীক্ষায় আমরা যেটা নির্ণয় করেছি সেই রেজাল্ট,
এবং আমাদের এই যে পৃষ্ঠা ব্যবহার করলাম বা আমরা যে ডিস্ট্রিবিউশন টেবিল ব্যবহার করলাম সেই রেজাল্ট, এই দুটার মধ্যে বড় ছোট তুলনা করে আমাদেরকে মন্তব্য দিতে হবে যে নাল হাইপোথিসিস রিজেক্টেড অর অ্যাকসেপ্টেড, অর অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। এই ফলাফলটি কিন্তু আমাদের এই পুরো অঙ্কটা সলভ করার মূল উদ্দেশ্য। এই ডিসিশনটাই হলো পুরো অঙ্কের মূল বিষয় কিংবা জিস্ট, বিষয়বস্তু। এখানে প্রবলেম ওয়ানে যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই রেজাল্টটা কিভাবে বের করতে হয়, একইভাবে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্সে প্রবলেম টু কিংবা যে কোনো ম্যাথেই তুমি শেষ পর্যায়ে গিয়ে যে ডিসিশন মেক করো, সেখানে দেখবে তোমার রেজাল্ট আসে একটা এবং তোমার রেজাল্ট শিটে অ্যান্সার একটা থাকে, সেই দুটার মধ্যে তুলনা করে তোমাকে রিজেক্ট অর অ্যাকসেপ্টেড এর উপর ফলাফল দিতে হয়। এখানে অনেক স্টুডেন্টরাই প্রশ্ন করে যে আমি এইটুকু অঙ্ক করতে পেরেছি কিন্তু টেবিল ব্যবহার করে আমি রেজাল্টটা মিলাতে পারছি না, এখানে কলাম কোনটা সারি কোনটা আমি বুঝতে পারি না। সে কারণে আমি আজকে তোমাদের এই ক্লাস ছোট শর্ট ভিডিওটিতে বলে দিচ্ছি যে কিভাবে এটা আমরা নির্ণয় করতে পারি উইদিন 10 মিনিটস অর 5 মিনিটস। আজকের কন্টেন্টে তোমরা এটা বুঝতে পারবে, কিন্তু তোমরা যখন শিখে যাবে তখন তোমাদের 1 মিনিট কিংবা 2 মিনিটের বেশি সময় লাগার কথা না। যেমন ধরো এই প্রবলেমটার ক্ষেত্রে অর্থাৎ প্রবলেম টু এর ক্ষেত্রে আমাদের এখানে এসএসবি বরাবর রেজাল্ট হলো 2 আর আমাদের রেসিডেন্টের রেজাল্ট হলো 6। সো আমরা বুঝতে পারছি লব হলো 2 আর হর হলো 6, অর্থাৎ নিউমারেটর 2 অ্যান্ড ডিনোমিনেটর হচ্ছে 6, তাহলে 2/6 আমাদের 2/6 বরাবর খুঁজতে হবে। এই হলো আমাদের 2 লব, আর 6 বরাবর আমরা এখানে 2 বরাবর গিয়ে যদি যাই সারি 6 বরাবর তাহলে রেজাল্ট আসে 5.14। আমরা এখানে দেখতে পাচ্ছি 5.14 আছে এবং আমাদের রেজাল্ট এসেছে 16.27। So 16.27 is greater than 5.14, then we can say that null hypothesis H0 is rejected। এবং এখানে আমরা আমাদের মন্তব্যটা দিচ্ছি। আমি মন্তব্য কেন এটা দিচ্ছি এটাও তোমাদেরকে আজকে ক্লাসে বলবো না, কিংবা এই 16.27 কিভাবে এসেছে বলবো না। আমি শুধু তাদের জন্য এই কন্টেন্টটা পাবলিশ করছি যারা এই পর্যন্ত ম্যাথটা বুঝতে পেরেছো রেগুলার ব্যাচে, শুধু তোমাদের এই টেবিল থেকে মানটা বের করাতেই সমস্যা হয়ে যায়। আশা করি এই কন্টেন্টের পর এই প্রবলেমটা আর থাকবে না তোমাদের। যে কোনো ম্যাথ তোমরা যদি দেখো, এই ম্যাথ গুলো যেগুলো বড় যে ম্যাথ গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও তোমরা দেখবে যে এই রেজাল্ট গুলো আমরা একইভাবে বের করে থাকি। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে একটু একটু ডিফারেন্ট হবে, কেননা আমরা এখানে রেসিডেন্ট দেখতে পাচ্ছি দুটা। এখানে একটা রেসিডেন্ট এবং লাস্ট কলামে একটা রেসিডেন্ট আছে, আমাদের লাস্ট যে রো আছে সেখানে ফার্স্ট কলামে একটা রেসিডেন্ট। আমরা কোনটা অ্যাকসেপ্ট করব? এখানে আমরা অবশ্যই এই রেসিডেন্টটাকে ব্যবহার করব। এবং এই কলামে কেন এরকম স্ট্রাকচার, এটাও আমি তোমাদের রেগুলার ব্যাচে এই ক্লাসটা বোঝানোর সময় কিংবা এই প্রবলেমটা এক্সপ্লেন করার সময় বলে দিয়েছিলাম। আশা করি তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা বুঝতে পারছো। আমি মূলত আজকের ক্লাসটা তাদের জন্য দিচ্ছি যাদের অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স এর উপর খুব ভালো ধারণা আছে, শুধুমাত্র এই ডিস্ট্রিবিউশন টেবিল নিয়ে তোমরা কনফিউজড, শুধু তাদের জন্য। এবং যাদের বেসিক সমস্যা আছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স নিয়ে, তাদেরকে বলবো যে আগের ক্লাসগুলো আগে তোমাদের দেখতে হবে, তারপর তোমরা এই টেবিল ব্যবহার করবে। অঙ্ক শিখতে হবে, তারপর তোমরা এই ডিস্ট্রিবিউশন টেবিলটা সম্পর্কে ধারণা নিবে। তাহলে দেখো এই ধরনের অঙ্কে আমরা কিভাবে টেবিল ব্যবহার করব। এখানে আমাদের বি বরাবর যে লব আছে সেটা হলো 3, আর এই রেসিডেন্টটা আমরা গ্রহণ করব না যেহেতু আমাদের রেসিডেন্ট রেসিডুয়াল আছে এখানে, সেটা হলো 15। তো এখানে আমাদের লব হলো 3 আর হর হলো 15। 5কে আমরা এখানে গ্রহণ করছি না। এই ম্যাথটা একটু ডিফারেন্ট আগের অঙ্ক থেকে। কেন ডিফারেন্ট সেটাই তোমাদের আমি বেসিক ক্লাসে বলেছিলাম। সো 3/15 আমাদের এবার এই রেজাল্টটা খুঁজতে হবে। 3/15 তাহলে 3 লব হলো এখানে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর হলো এখানে 3 and 15। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রেজাল্ট হলো 3.29 অর 3.287, একই বোঝাচ্ছে 3.29। তাহলে দেখো এখানে লিখেছে 3.29 এবং এখানে এই যে 315 লিখে দিয়েছে যে আমাদের নিউমারেটর হলো 3 অ্যান্ড ডিনোমিনেটর হলো আমাদের 15, অর্থাৎ লব হলো 3 এবং হর হলো 15। সেই বরাবর আমরা ওই পৃষ্ঠাটা ব্যবহার করে কিংবা ওই টেবিলটা ব্যবহার করে 3.29 খুঁজে পেয়েছি। আশা করি এই টেবিল ব্যবহার নিয়ে তোমাদের এখন কোনো ঝামেলা নেই। পরিসংখ্যানের শুধু অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স এর জন্য এই টেবিল ব্যবহার হয় না, অন্যান্য অনেকগুলো চ্যাপ্টার রয়েছে তোমাদের, যেমন হাইপোথিসিস এর চ্যাপ্টার রয়েছে, আরো কিছু অধ্যায় রয়েছে পরিসংখ্যানের, যেগুলোর জন্য তোমাদের এই টেবিল ব্যবহার করা শিখতে হবে। এই টেবিল ব্যবহার না করলে তুমি অঙ্কটা ঠিক মতো করতে পারবে কিন্তু মন্তব্যতে গিয়ে আটকে যাবে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা এই টেবিল ব্যবহার সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছো। পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, অন্য কোনো হ্যাকস নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।